নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প চরিত্রে কলঙ্ক আছে। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প চরিত্রে কলঙ্ক আছে। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। সারা সকাল থেকে হাড় ভাঙা খাটুনির পর এই দুপুরে একটুখানি সময় নিজের জন্য রাখতে ভালোবাসে পারমিতা। মেয়ে স্কুলে গিয়েছে, তাকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে এসে স্নান করে পুজো দিয়ে তারপর ঘরকন্যা মানে যাবতীয় রান্না বান্না সেরে নিজের ঘরে এসে লম্বা লম্বা চুলগুলোকে বিছানার চারদিকে ছড়িয়ে দিয়ে টান টান হয়ে শুয়ে পড়ে খানিকক্ষণ চোখ বুজে থাকতে পারমিতার খুব ভালো লাগে। এই সময়টা ওর অলীক কল্পনার সময়। জীবনের না পাওয়া অনেক ছোট্ট ছোট্ট ইচ্ছে যেগুলো কল্পনার মাধ্যমে জাগরিত করে স্বপ্ন পূরণ করে সে। কদিন হলো সে আসছে না, বেশ কদিন। এই দুপুর টাইমটায় আসতে পারমিতা বারণ করেছে। শব্দে যদি পাড়া প্রতিবেশীর ঘুমটা ভেঙে যায়, তবে তার জন্য মনটা কিন্তু মাঝে মধ্যেই আনচান করে। শরীরটা নাকি খারাপ, অসুস্থ অবস্থায় আবার এইসব কাজ করা যায় না। পারমিতার শ্বশুর শাশুড়ি আজকে বাড়িতে নেই, গিয়েছে ননদের বাড়িতে বেড়াতে। স্বামী সে তো ভোরবেলা চলে যায় অফিসে। তারপর মেয়েকে ঘুম থেকে তুলে স্কুলে দিয়ে আসাটাই পারমিতার গুরুত্বপূর্ণ কাজ। সংসারে খুব একটা চাপ নেই তার। সবাই ভালোবাসে এবং খুব বিশ্বাস করে, বিশেষ করে স্বামী। সে তো পারমিতাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে। যত্রতত্র ঘুরতে যাওয়ার, যখন তখন বরের এটিএমটা বরের কাছ থেকে আদায় করে নিয়ে তারপর ইচ্ছে মতো শপিং করা। শুধু বলে অজয়, তুমি ভালো থাকো, তাতেই আমি শান্তি পাই। এমন একটা স্বামী পেয়ে ভাগ্য খুলে গিয়েছে মেয়েটার। তবুও তাকে ছাড়া মনটা একদমই চলে না। আজকে একটা ফোন করব, দেখি যদি আসতে পারে। এই দুপুর, তার উপরে একা একা সময় কাটাতে একদমই ভালো লাগে না। সে কাছে থাকলে মনটা ভীষণ আনন্দিত হয়। ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে বসে মাথার কাছে টেবিল থেকে মোবাইল ফোনটা হাতে নিয়ে নাম্বারটা ডায়াল করে পারমিতা। 2-3 বার রিং হওয়ার পর ফোনের ওপার থেকে শব্দ আসে, দরজাটা খোলো, আমি দাঁড়িয়ে রয়েছি। তুমি এসেছো? হ্যাঁ, কতদিন আসেনি বলো তো, ওসব পড়া হচ্ছে না। আসছি আসছি, কেউ দেখেনি তো? আরে না না, কেউ দেখেনি, তাড়াতাড়ি খুলো। দ্রুত পায়ে পারমিতা ওপর থেকে নিচে নেমে আসে। দ্বিতল বাড়ি, শ্বশুর মশাইয়েরই, পৈতৃক নিবাস, প্রায় 60 বছর ধরে। বংশ পরম্পরায় এক ছেলে এক মেয়ে হয়ে আসছে। তবে পারমিতার সর্বপ্রথম মেয়েটাই হয়েছে। দ্বিতীয় সন্তান যদি আবার মেয়ে হয়, সে আশায় স্বামী অজয় বারণ করে দিয়েছে, আর সন্তান লাগবে না। বংশটা না হয় এবার একটু অন্যরকম গতিতেই চলুক। যদিও শ্বশুর শাশুড়ি চেয়েছিলেন আরেকটি, কিন্তু প্রথম সন্তান ছেলে হলে দ্বিতীয় সন্তান নাকি মেয়ে হওয়ার চান্স থাকে। প্রথম সন্তান মেয়ে হলে দ্বিতীয় সন্তান ছেলে হওয়াটা খুবই নাকি কম একটা চোখে দেখা ব্যাপার। তবে কি হবে কি না হবে, এইটা কি আর মানুষ কি সিদ্ধান্ত নিতে পারে? যাই হোক, দুপুরবেলা পায়ের নুপুরের রিনি ঝিনি শব্দ তুলে সিঁড়ি দিয়ে নেমে গেল পারমিতা। দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই এক গাল হাসি নিয়ে প্রতাপ তার দিকে এগিয়ে এলো। বাবা, কতদিন পর, রোগা হয়ে গেছো? হ্যাঁ, কই না তো, শরীর খারাপে খেয়ে খেয়ে তো মোটা হয়েছি, রোগা কোথায়? এসো এসো, ভেতরে এসো। দাঁড়াও, গেটটা বন্ধ করে দিই। ও হ্যাঁ, তালা লাগিয়ে দাও। তালা? কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি? ও এখন আসবে না,
গেছে ননদের বাড়ি। ফিরতে ফিরতে সন্ধে। আবার ননদ যদি খুব বেশি বাড়াবাড়ি করে তাহলে থেকেও যেতে পারে। ও, তা বিনা এখন কেমন আছে? ভালো আছে। মাঝে ওর বরের পক্স হয়েছিল, তখন বাবা মা দেখতে যায়নি। এখন সুস্থ হয়েছে তাই কথা বাড়িও না। কতদিন হয়নি, চলো তো শিগগিরই। প্রতাপের হাত ধরে পারমিতা ওপরে নিয়ে যায়। বেশ খানিকক্ষণ পর আউচ, আস্তে। আরে বাবা, এসেই ব্যথা লেগে গেল? হ্যাঁ বাবা, যা ভারী। একটু তো ভারী হবেই। নাও, শুরু করো। আহ, কি হলো, লাগছে? আরে না না, ওই ব্যথাটা এখনো করছে। উফ, তোদের মেয়ে মানুষের শরীর এত কোমল হয়? তা আমি একদিন আসিনি বলে কি তানপুরাটাকে শিখেই তুলে রেখে দিয়েছিলে যে পারতে গিয়ে কোমরে ব্যথা লাগলো? হ্যাঁ, কি করব বলো, তুমি না থাকলে আমার গান আসে না। ছোটবেলার অভ্যেস না তুমি আমার। পারমিতার সঙ্গে অজয়ের বিয়েটা দেখে শুনে হয়েছিল। অজয় কলকাতায় আইটি কোম্পানিতে চাকরি করে, বেশ মোটা টাকায় মাইনে পায়। অজয়ের একটি বোন আছে। অজয়ের বিয়ে হওয়ার পরে সেই বোনের বিয়ে হয়েছে। মানে বৌদি এসে ফুললি আনন্দ করেছে ননদের বিয়েতে। তারপর পরে মামনি আসে পেটে। মোটামুটি পারমিতা দেখতে শুনতে খুব একটা খারাপ নয়। উচ্চতায় 5 ফুট 3-4 ইঞ্চির কাছাকাছি, মাথায় লম্বা ঘন কালো চুল, গায়ের রংটা ঈষৎ শ্যামলা, তবে চোখ নাক বেশ চৌকস, আর হালকা পাতলা চেহারার গড়ন। শাড়ি পরলে ওর মোটা মাজায় বেশ সুন্দর মানায়। শাশুড়িমা তাই বলেন, বৌমা, তুমি যা পরো তাতেই তোমাকে ভালো লাগে, বিশেষ করে যে কোনো শাড়ি। তুমি যদি ওই সিনথেটিক শাড়িগুলো পরো না, যেগুলো নাকি শরীরের সঙ্গে লেপ্টে থাকে, তাহলে তোমায় আরো বেশি ভালো লাগে। পারমিতা এক গাল হাসি দেয়। অজয়, সেও উচ্চতায় 6 ফুটের কাছাকাছি, চেহারা মোটামুটি, গোপ আছে, মাথা ভর্তি চুল, গায়ের রং পারমিতার থেকে একটু পরিষ্কার। এছাড়া শ্বশুরবাড়িতে কোনো রকম ঝামেলা নেই পারমিতার। সকালবেলা উঠে রান্নাবান্নার চাপও নেই। হ্যাঁ, এখন মেয়েকে স্কুলে ভর্তি করার পরে সেটা একটু বেড়েছে, না হলে শাশুড়িমাই আগে গুছিয়ে টুছিয়ে রেডি করে রাখতেন। শাশুড়িমার বয়স হয়েছে, শ্বশুরেরও, কদিনই বা ওনারা বাঁচবে। তাই পারমিতা আর অজয় বলেছে, বাবা, তোমরা এখন ঘুরতে বেরিয়ে যাও, সংসারের চিন্তা আর করো না। দেখো, এমনিতেই 40-এর পর থেকে এই সংসারের হালটা একটু একটু করে ছাড়া উচিত। অত ছেলে মেয়েকে নিয়ে চিন্তা করবা না, খাওয়ার সময় ঠিক খেয়ে নেব, তোমার ভাবতে হবে না। এখন তোমাদের লাইফটা একটু কাটানোর চেষ্টা করো তো। মায়ের 1000 রকমের অসুখ, তাছাড়া ক্যালসিয়ামের প্রবলেম তো হবেই হবে। এখন যদি লাইফটাকে এনজয় না করো, তাহলে আর ক বছর পরে তো আর কিছুই থাকবে না বাবা। আমাদের আবার এনজয় কি যে বলিস, দিনকাল পুড়িয়ে এককালে গিয়ে ঠেকেছে। বলেই হাসতেন নারায়ণবাবু। পাশে ওনার স্ত্রী মধুরিমা বলে উঠলেন, যা বলেছ, ছেলে এখন আমাদের নতুন করে হানিমুন করতে পাঠায়। মা, তুমি বলো তো জীবনে কি করলে? সারা জীবন বিয়ের পর সন্তান, স্বামী, সংসার এই করেই তো কাটালে। তা সবাই যখন আছে, তোমাদের মনোপুতই যখন সব কিছু হয়েছে, তো এখন একটু হাল ছেড়েই দেখো না। আমাদের সংসারটা আমাদেরকে বুঝে নিতে দাও, ঠিক পারবো। তোমরা এখন অতিথির মতো থাকো, বুঝলে? মানে সংসারে থেকেও অনেকটা পাকাল মাছের মতো। কথাটা শুনে চোখে জল চলে এসেছিল নারায়ণবাবুর এবং মধুরিমা দেবীর। সন্তান হবে তো এইরকম, নাহলে কতই তো আছে বুড়ো বয়সে ও বাবা মাকে দিয়ে হাড় ভাঙা খাটুনি খাটায়। কিন্তু ওনারা খুবই ভাগ্যবান এবং ভাগ্যবতী, তার সঙ্গে সঙ্গে বৌমাটিও হয়েছে তদ্রূপ। ঠিকই তো বলেছে, তোমরা এখন ঘুরতে বেরিয়ে যাও না। তাছাড়া মামনি তো বড় হয়ে গিয়েছে, 10 বছরে পা দিল। ননদিনী যথেষ্ট সুখে আছে, তোমাদের আবার চিন্তা কিসের? তাই মাঝে মধ্যেই এখন ওনারা ঘুরতে বেরিয়ে যান। সংসার সামলানো অজয় আর পারমিতার হাতেই থাকে। পারমিতার খুব শখ গান শেখা। ছোট্টবেলায় প্রতাপ আর পারমিতা একই সাথে একই মাস্টারের কাছে গান শিখত, আর সেইখানেই ওদের আলাপ হয়েছিল। পারমিতার গানের গলা খুব সুন্দর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মাধ্যমিকের সময় প্রচন্ড পরিমাণে পড়াশোনার চাপে গানটাকে ওর ছাড়তে হয়েছে।
যদিও দিদিমণি বারবার বলেছিলেন ইচ্ছে থাকলে নাকি সবই হয়। প্রতাপ আর পারমিতা একই পাড়ায় থাকে। প্রতাপ ওর থেকে বছর 2-1 বড়। গানে প্রতাপ ডিপ্লোমা করেছে। এখন বিভিন্ন জায়গায় ওর স্কুল আছে, সেখানে গান শেখায়। বেশ কয়েক মাস আগে হঠাৎ এফবি ঘাঁটতে ঘাঁটতে প্রতাপের প্রোফাইলটা খুঁজে পায় পারমিতা। তারপর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং সেইখান থেকেই আলাপ। মাঝে মধ্যে প্রতাপ আসে, বিশেষ করে যখন বাড়িতে কেউ থাকে না। পারমিতাকে তানপুরা শেখাতে আসে। এই তানপুরাটা পারমিতা বিয়ের সময় নিয়ে এসেছিল বাপের বাড়ি থেকে। মাঝে মধ্যে বাজিয়ে একটু প্র্যাকটিস করবে বলে করতো তাই, কিন্তু সন্ধেবেলা অজয় বাড়িতে এসেই ঝাঁপিয়ে পড়তো পারমিতার ওপরে। তখন কি আর তার গান শোনার সময় আছে? তখন তার সময় বউকে ভালোবাসার। শরীরে একখণ্ড বস্ত্র থাকতো না, তবুও পারমিতা অজয়কে ধরে বলতো, হ্যাঁ আমি একটা গান গাই, শোনো, তারপরে না হয়। কে শোনে কার কথা? বুভুক্ষের মতো রসসুধা পান করতো সে। পারমিতাও ভুলে যেত বরের ভালোবাসা পেয়ে। এইভাবে ধীরে ধীরে অভ্যাস নষ্ট হতে হতে একদিন পুরনো তানপুরাটার ওপরে ধুলোর প্রলেপ পড়ে যায়। মাঝে মধ্যে ঘর ঝাড়তে গিয়ে বদ্ধ ঘরের মধ্যে পারমিতা তানপুরাটাকে দেখে আর ছোটবেলার স্মৃতিচারণ করে। প্রতাপের মুখটাও মনে পড়ে। প্রতাপ বয়সের তুলনায় অনেকটাই বেশি বুড়িয়ে গেছে, মাথার চুলে পক্কতা এসেছে, তবে অজয়ের থেকে সামান্য একটু লম্বা। শরীরটার বেশ যত্ন নেয়, প্রাণায়াম করে নাকি। নাও শুরু করো, বলো মা গা রে সা। আমার হবে না। ও মা, সে কি, কালকেই তো করলে। না হবে না, আজকে ভাল লাগছে না। তাহলে আমায় আসতে বললে কেন? আমি কোথায় আসতে বললাম? আমি তো ফোন করতে যাচ্ছিলাম, তুমিই ফোন করে বললে যে তুমি এসে দাঁড়িয়ে আছো। এখন যত দোষ এই নন্দ ঘোষ। নাও নাও, গাও গাও গাও, ঠিক করে গাও, বলো সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। হচ্ছে না, হচ্ছে না, অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক অনেক। আরে দূর, বললাম তো আজকে ভাল লাগছে না। আজকে একটু সিনেমা দেখতে যাবে? পাগল, একই শহরে তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি, খেয়ে নাকে দেখে ফেলবে, তারপরে দেখলে দেখবে। তুমি তো আমার ছোটবেলার বন্ধু, তাছাড়া তুমি তো আমায় গান শেখাতে আসো। তা এতই যখন আমাকে সবার সামনে দেখানোর ইচ্ছে, তাহলে গান শেখানোটা সবার পেছনে করতে কেন বলো? পারমিতার মুখটা কেমন যেন কালো হয়ে যায়, নিজেই বুঝতে পারে না। তাই তো প্রতাপকে তো সবার সামনেই সে আসতে বলতে পারে। অজয়, সে তো ওকে পুরনো স্বাধীনতা দিয়েছে। শ্বশুর শাশুড়ি দেবতার তুল্য। তাহলে মামুনিকে গান শেখানোর অছিলাই তো প্রতাপকে আসতে বলা যায়। সবার সামনে প্রতাপ থাকবে, আসবে, তারপরে পারমিতা নিজের ইচ্ছের কথাটাও না হয়। কিন্তু কিসের একটা টান যেন বারবার পারমিতাকে বারণ করে, বলে তোর সুখের সংসার শেষ হয়ে যাবে, খবরদারে কাজটা করিস না। সেই দিন আর গান হলো না। চা খেয়ে দুপুরবেলায় চলে গেল প্রতাপ। এমন সময় সে আসে যখন পরিবেশটা পুরো নিস্তব্ধ। রাস্তার কুত্তাগুলো পর্যন্ত রাস্তায় ঘাউ ঘাউ করতে বেরোয় না। এমনই একদিন হঠাৎ করে দুপুরবেলায় পারমিতা সবে খাওয়া দাওয়া করে শুয়েছে। শ্বশুর শাশুড়ি বেড়াতে গিয়েছে কাশিতে, অজয় গেছে অফিসে আর মেয়ে স্কুলে। আর ঘন্টা 3 পরে মেয়ে চলে আসবে বাড়ি। যাই হোক, কলিং বেলের শব্দে পারমিতার মনটা চাঙ্গা হয়ে ওঠে। কদিন হলো প্রতাপ আসছে না। সে নাকি বোম বেটে গেছে গানেরই একটা প্রতিযোগিতায়। ছেলেটা এখনো পর্যন্ত খেটেই চলেছে। ওর স্বপ্ন টেলিভিশনে গান গাইবে, কিন্তু পূরণ হচ্ছে কোথায়? ভালোই গায়, তবুও সোর্স ছাড়া কি আর সব জায়গায় যাওয়া সম্ভব? অনেক স্টুডেন্ট আছে প্রতাপের, তারাও নাকি গেছে। আজকে তো ওর আসার কথা না, তাহলে এই অসময়ে কে এলো? সন্দেহটাকে মেটানোর জন্য পারমিতা ওপর থেকে নেমে আসে। দরজার ওই গোল ফুটোটা দিয়ে
বাইরে কে আছে তাকে না দেখেই দরজাটা খুলে দেয়। আর খোলার সঙ্গে সঙ্গেই দেখে ওর পাড়ারই একটি ছেলে রুদ্র, সে এসেছে। বৌদি, চাঁদাটা। কিসের? আরে, গাজনের মেলা হবে না, তাই চাঁদাটা। ও, তোমার দাদা তো বাড়িতে নেই, তুমি এক কাজ করো, তুমি আগামীকাল এসো, রবিবার আছে। ও, তাহলে কি করে হবে বলো তো? মানে? মানে আমার তো এখনই চাই। কিন্তু ভাই, আমি যে বললাম বাড়িতে কেউ নেই, আগামীকাল রবিবার এসো। মামনি? সে তো স্কুলে গিয়েছে কিছুক্ষণ আগেই, সে ফিরবে 2টো নাগাদ। কেন বলো তো? ধাক্কা দিয়ে ছেলেটি ঘরের ভেতর ঢোকে এবং দরজাটাকে বন্ধ করে দেয়। সে একাই এসেছিল। কি ব্যাপার, দরজা বন্ধ করে দিলে কেন? চাপ, একদম চুপ, একদম একদম কথা বলবে না। কি হয়েছে? আমাকে ভয় দেখাচ্ছ কেন? তোমার কিছু লাগবে বলো, আমি সব দিয়ে দিচ্ছি। রঙ্গ রঙ্গ করো? দিনে দুপুরে একটা পরভাতারকে ঘরে এনে তার সাথে আউচ মা, এগুলো কি আমরা শুনতে পাই না নাকি? পারমিতা খানিকক্ষণ চুপ করে থাকে। কি বলে ছেলেটা? তারপরে একটু হেসে উত্তর দেয়, ওগুলো ওই মা পা আরে বাবা, ওগুলো তো। চাপ, যেটা ওই লোকটাকে দিস সেটা আমায় দে। মানে? মানে তোকে এখন আমি করব। হ্যাঁ, মানে? মানে মানে বুঝছো না শালি? রোজ দুপুরবেলা তার সাথে শুয়ে থাকো, হ্যাঁ, রাত্রিবেলা বরের সঙ্গে। বলি, একটা শরীরে এত কামড় থাকে কি করে? দুপুরে যে বেটা আসে সে তো একেবারে সে 2:30-3টে নাগাদ যায়। কতক্ষণ ধরে যে বাইরে বসে বসে প্যানানি শুনি, আর তার সঙ্গে সঙ্গে বিনা শব্দ, যেন শব্দ ছাড়া শরীর জাগে না। তা বলি, এতই যখন শরীরে কামড় লাগে, আমাদের সঙ্গে যোগাযোগ করলেই তো হয়। আমারও তো ফেসবুকে অ্যাকাউন্ট আছে, মেসেঞ্জার আছে। আমি কিছু বুঝতে পারছি না। দেখো ভাই, তুমি ভুল ভাবছো। কে ভাই? কে ভাই? রক্তের সম্পর্কে কি আমি তোমার ভাই? হ্যাঁ, তোমার বাবার সাথে মায়ের সাথে কোনোদিন দেখাই হলো না, চট করে ভাই। এই, আমাদেরকে কি ভাই ছাড়া আর কিছু ডাকা যায় না? হ্যাঁ, প্রাণপ্রিয় বলতে পারো তো, সখা বলতে পারো তো, আমরা তো বন্ধু হওয়ার যোগ্য নাকি? নাও নাও, দেরি করো না, একটু পরে আবার গণেশ এসে চিল্লাবে। ও জানে আমি তোমার বাড়িতে চাঁদা তুলতে এসেছি। ভগবানের নামে চাঁদা তুলতে এসে এসব কুকর্ম কেন করছো? বেরিয়ে যাও, ঘরে এখন কেউ নেই, আমি একা একটি মহিলা, এইভাবে আমার সুযোগ নিও না, প্লিজ প্লিজ চলে যাও, প্লিজ। ছেলেটি কিন্তু যায় না। হঠাৎ করে দরজায় আবার কলিং বেলের শব্দ। পারমিতা ছুটতে গিয়ে দরজাটা খুলতে যাবে, এমন সময় পেছন দিক থেকে সে হাতটা খপ করে ধরে ফেলে, ধরে বলে, খবরদার, আমি ঘরে আছি, এটা যেন কেউ জানতে না পারে। জানতে পারলে না। পেছনে একটি ছুরি নিয়ে দাঁড়িয়ে রয়েছে সে, জানতে পারলেই একেবারে চালিয়ে দেবে পারমিতার গলার মাঝখান বরাবর। ভয় পেয়ে পারমিতা বলে, না না, আমি কিচ্ছু করব না। দরজাটা খুলে দেখে প্রতাপ এসেছে। কি ব্যাপার, কখন থেকে ফোন করছি, ফোনটা রিসিভ করছো না, তার উপরে দরজায় কলিং বেল বাজাচ্ছি, করছিলে নাকি এতক্ষণ ধরে? আমি মানে? আরে বাবা, তুমি মানে কি? সরো। তুমি ভেতরে আসবে? হ্যাঁ, তোমাকে গান শেখাবো বলে এলাম তো। বোম্বাইতে ছিলাম, কাজটা মিটলো না, মনটা খারাপ হয়ে গেছে। ভেবেছিলাম আর কলকাতায় ফিরবো না, একেবারে সুইসাইড। সুইসাইড? তুমি ঘামছো কেন বলো তো? হ্যাঁ, ইস, স্নান করনি নাকি? করেছি, ঘেমে তো স্নান করেছো। এ কি, ঘরে লাইট চলছে না, ফ্যান চলছে না? প্রতাপ ঘরের ভেতর ঢুকে সবকিছু অন করে দেয়, আর অন করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পায় ঘরের মধ্যে আরো একজন দাঁড়িয়ে। তবে এই মুহূর্তে তার হাতে কিন্তু ছুরি নেই। এ কি, কে? আরে, আমি রুদ্র। এই তো বৌদির কাছে চাঁদা চাইতে এসেছিলাম। চাঁদা কিসের? আরে গাজনের মেলা। ও আচ্ছা আচ্ছা, সে তো ভালো। তা চাঁদা চাইতে এসে সরাসরি ঘরে? আপনি কি এই ঘরের কেউ হন? না, আমি কেউ হই না, তবে পারমিতাকে আমি খুব ভালো করে চিনি, আমি ওর গানের মাস্টার। গানের মাস্টার? গানের মাস্টার? এই, মুখ সামলে কথা বলবে। তুই মুখ সামলে কথা বলবি, শুয়োরের বাচ্চা। রোজ দুপুরবেলা এসে পরের বউয়ের সাথে ফষ্টি নষ্টি মারাতে বুঝি খুব ভালো লাগে? এই, এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। কিসের ফষ্টি নষ্টি? পারমিতা, কি বলতে ছেলেটি? পারমিতা অঝরে কেঁদে চলেছে। ইতিমধ্যে ঘরের ভেতর ঢুকে পড়ে গণেশ,
বিজয়, তপা এবং আরো কয়েকটি ছেলে। ঢুকেই এলো পাথারি এদিক ওদিকের দরজা জানলা বন্ধ করতে থাকে তারা। পারমিতা আর প্রতাপ ব্যাপারটা বুঝতে পেরে থ মেরে দাঁড়িয়ে থাকে, কিচ্ছু করতে পারে না। হাতে ফোন রয়েছে, কিন্তু পুলিশের নাম্বারটাই তারা ভুলে গিয়েছে। এবার এবার পাকি কাঁচায় কি গুরু? হ্যাঁ, তপা হঠাৎ করে বলে। আর বলিস নে, সেদিন বড় দুপুরবেলা স্নান করতে যাচ্ছি পচাদের পুকুরে, শালা পাঁচিলের পাড়ে এসে দেখি আউচ হলো, তারপর দেখি হচ্ছে। আরিস শালা, এ তো মাল উদম ঠাপানি খাচ্ছে রে, বরটা নেই বাড়ি। অজয়দা কত ভালো মানুষ বল। হ্যাঁ শালা, তারপরে মাসিমা মেশো সবার একটা নাম আছে আমাদের পাড়ায়। কেন বিনা? চোখের দিকে তাকাতে পারিনি কোনোদিন লাউরা, অজয় একেবারে চোখ গেলে দিত আমাদেরকে। কি সুন্দর মেয়েটা পার হয়ে গেল, এতটুকু ফুলের টোকা মারতে পারিনি। আর তার বউ হয়ে কিনা একটা পর ভাতারকে ঘরে এনে ছ্যাঁচড়ামি মারছে। দেখো ভাই, তোমরা ভুল বুঝছো। আমি 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 ওকে চিনি ঠিকই, কিন্তু আমাদের মধ্যে ওরকম সম্পর্ক নেই। ও আমাকে গান শেখায়, তানপুরা আছে আমার ঘরে, আমি আনবো দেখবে। এই, এখান থেকে এক পাও নড়বি না, বলে ওঠে রুদ্র। এখন যেটা বলছি সেটা কর। এই বেটাটার হাত পা বাঁধতো। প্রতাপের হাত পা তৎক্ষণাৎ বেঁধে দেয় ওরা, এবং প্রতাপের মুখের ভেতরে পুড়ে দেয় এক দলা কাপড়ের টুকরো। প্রতাপ আর চিৎকার করতে পারছে না, গোঙাতেও পারছে না। শহরতলি থেকে এই বাড়িটা অনেকটা ভেতরে, আশেপাশে লোকালয় নেই বললেই চলে। বাড়ির কয়েক হাত দূরত্বে রয়েছে একটা ক্লাব, আর এই ক্লাবেই বসে এরা আড্ডা মারে। প্রত্যেক বছর কালী পুজো হয় এই ক্লাবে, আর তার মাইকের শব্দে কান ঝালাপালা হয়ে যায় ওদের। প্রত্যেক বছরই অজয় পুলিশের কাছে কমপ্লেন করার পর পুলিশ এসে এদের মাইক থামায়, তাই একটা আক্রোশ রয়েছে অজয়ের ওপরে। যদিও সামনাসামনি থাকতে অজয়কে এরা কিছুই বলতে পারে না, বেশ সম্মান করে। পারমিতার প্রতি লোলুপ দৃষ্টি এদের বরাবরই ছিল। বিয়ের প্রথম থেকেই পারমিতা রিয়ালাইজ করতে পারত, কিন্তু এত বড় সাহস যে হবে সেটা কোনোদিন পারমিতা ভাবতে পারেনি। ড্রয়িং রুমে চেয়ারের উপরে বেশ জুত করে বসে ওরা। সামনে রয়েছে একটা সেন্টার টেবিল, প্রতাপকে বেঁধে একটা সোফায় বসিয়ে রেখেছে। তার পাশে দাঁড়িয়ে রয়েছে তপা, হাতে একটা চকচকে ফলার মতো ছুরি। বেশি বেশি করলেই প্রতাপের গলা বরাবর সেটাকে চালিয়ে দেবে। ভয় ঠকঠক করে পারমিতা সামনে দাঁড়িয়ে কাঁপছে। হে কি রে, এসি নেই? আছে আমার ঘরে। ওর সালা, ঘরে এসি আছে? তাহলে চল মালটাকে ঘরে রেখে আসি, এক এক করে দান মেরে তারপরে ফিরবো। না না। ওদিকে প্রতাপ গোঙাতে থাকে, সে বলতে চায় যে তোরা ওকে ছেড়ে দে। পারমিতা বলে, তোমাদের কি লাগবে? টাকা পয়সা গয়না সব নিয়ে যাও। আরে বাবা, ওইসব দিয়ে কি করব? বিক্রি করতে গেলে তো ধরা পড়ে যাব। তার উপরে অজয়দার কাছে একটা পাওনা আমাদের থাকেই। কিরকম পাওনা? ও বাবা, তা পাওনা থাকে না? প্রত্যেক বছর কালী পুজোয় জোরে মাইক বাজালে অশ্লীল শব্দ প্রয়োগ করে পুলিশ আমাদের খিস্তি মারে, তারপরে আমাদেরকে ছাড়িয়ে আনার জন্য বাবা মার ছুটতে হয় জেলে, আবার পার্টির লোকেরাও যায়। সব মিলিয়ে একটা পাওনা রইল না। তোমরা আমাকে ছেড়ে দাও। দেখো, এই বেশি ঘ্যান ঘ্যান করবো না তো। এমনিতেই আমার হাত পা বেঁধে করতে একদম ভাল লাগে না। কোথায় রিল্যাক্সও থাকবে, একটু মজা লুটে চলে যাব। আমাদের প্রত্যেকের টাইম কতক্ষণ? এই 3 থেকে 5 মিনিট, ওর বেশি না। তোমার এই গানের মাস্টারের থেকে আমাদের স্ট্রেংথ অনেক কম। আচ্ছা দাদা, কি খান বলুন তো? ওই গান গাইতে গাইতেই কোপ মারেন নাকি? প্রতাপের চোখ দিয়ে জল বেরোচ্ছে। এত অপমানজনক কথা? হ্যাঁ, প্রতাপ মনে মনে পারমিতাকে খুব ভালোবাসে, কিন্তু পারমিতার বিয়ে হয়ে যাওয়ার পর প্রতাপও তাকে ভুলে গিয়েছে। এখন ওদের মধ্যে সম্পর্ক আছে ঠিকই, তবে কোনো রকম বাদী সম্পর্ক না, নিছক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। গান শেখায় বলে একটা টাকাও নেয় না প্রতাপ পারমিতার কাছে। পারমিতার গলা ভালো, চর্চা হয় না বহু বছর, তাই মাঝে মধ্যে একটু বকাঝকা করে ঠিকই, কিন্তু কোনো খারাপ সম্পর্ক পারমিতার সাথে নেই। পারমিতাও প্রতাপকে পছন্দ করত, এখনো করে, ভালোবাসে অজয়কেই। জোর করে পারমিতাকে ঘরের ভেতর ঢুকিয়ে দেয় রুদ্র। পারমিতার হাতের শাঁখা চুড়ি সে নিজে সহ কেঁপে উঠছে বারবার। পরনে লাল সুতির শাড়ি আর হলুদ রঙের ব্লাউজ। এক টানে শাড়িটাকে খুলে ফেলে রুদ্র। ব্লাউজের হুঁকটা খুলতে বলে পারমিতাকে। হলো, না হলে ছিঁড়ে যাবে, ছিঁড়ে গেলে রেপ কেস হবে।
এক এক করে আসবো, কন্ঠম পড়িয়ে আসবো, তাই তোমার কোনো ভয় নেই। শুধু আজকের দুপুরটা আসতাম না, সত্যি আসতাম না। এই মাথাটা খারাপ করে দিল তপা। বসে রয়েছি ক্লাবের মধ্যে, হঠাৎ করে কোথা থেকে একটা পানো ভিডিও এনে দেখাতে শুরু করলো। আর সেই ভিডিওতেও দেখি বৌদির পরনে লাল রঙের কাপড়। ব্যাস, আমার হয়ে গেল। স্নান করার পরে তুমি ছাদে কাপড় মেলতে গিয়েছিলে লাল কাপড় পরে, আমি দেখেছি। আমার তো পাড়া গেলে দাঁড়িয়ে, আমার তো এখন সামলাতেই হবে। পারমিতা তখনও ঠকঠক করে কাঁদছে। ওকে বিছানায় শুইয়ে দিয়েছে ইতিমধ্যেই রুদ্র, এবং ওর পেটিকোটটা উঁচু করে ওর লিঙ্গের সঙ্গে অপর বিপরীত লিঙ্গের প্রবল ঘর্ষণে পারমিতার চোখে এক গাদা জল যেন বন্যার মতো বিছানার চাদরটাকে ভিজিয়ে দিতে শুরু করলো। একে একে সবকটি বন্ধু এসে পারমিতাকে ভোগ করলো। পারমিতা কিচ্ছু করতে পারল না, কিচ্ছু না। শেষ পর্যন্ত তপা এসে 5 মিনিট 10 মিনিট নয়, পাক্কা আধ ঘন্টা ধরে অত্যাচার করলো ওর উপরে। শরীরে দাগ হয়নি ঠিকই, কিন্তু যেখানে দাগ হওয়ার সেখানে হয়েছে মনে। হেভি লাগলো, থ্যাংক ইউ। বলেছিলাম মাঝে মাঝে একটা আউচ আউচ করতে। এই আউচ শব্দটা কিন্তু দারুণ সুন্দর। আউচ শুনলেই না এমন হয়, আরে রে ধাক্কা ধাক্কা করে লাগা বলে রুদ্র একটা বিরূপের হাসি হাসে। পোশাক আশাক ঠিক করে ওরা প্রতাপের হাতের বাঁধন খুলতে খুলতে বলে, চলি, নেক্সট আবার কবে আসবেন? আমাকে খবর দেবেন, আমরাও আসবো। একা বুলবুলি ভোগ করবেন তা তো হয় না, সবাই মিলে ভাগে যোগে খাবো, তাহলেই তো হয়। তাছাড়া মেয়েরা তো পারে অনেকগুলো বর নিয়ে সংসার করতে। পারমিতা বিছানায় শেষ পর্যন্ত শোয়া, চোখের জল শুকিয়ে গেছে। পেটিকোট আর ব্লাউজটা কোনো রকমে গায়ের সঙ্গে জড়ানো, শাড়ি মেঝেতে লুটোপুটি খাচ্ছে। ওরা চলে যাওয়ার পরে প্রতাপ বেরিয়েই যাচ্ছিল, কিন্তু পারমিতার কাছে আসে এবং পারমিতাকে ওই অবস্থায় দেখে চুপচাপ ঘর থেকে বেরিয়ে মাথা নত করে চলে যায়। সেই দিন রাত 8টার সময় অজয় বাড়ি আসে। মেয়ে চলে এসেছে অনেক আগেই। ভাগ্যিস মেয়েকে একটা রিক্সা করে দিয়েছিল নিয়ে যাওয়ার আর দিয়ে যাওয়ার জন্যে। বাড়িতে এসে মেয়ের সাথে কোনো রকম কথা বলেনি পারমিতা। তার শরীরে অসম্ভব ব্যথা। আজকে মেয়ে একাই নিজের হাতে ভাত খেয়ে টিউশনি পড়তে চলে গিয়েছে। ফিরবে সেই 9:30টার সময়। কি ব্যাপার, মামনি কোথায়? পড়তে গিয়েছে। হ, তোমার কিছু হয়েছে? না তো, কিছু হয়নি তো বলে নিজের খোলা চুলটাকে বাঁধতে শুরু করে পারমিতা। আয়নার সামনে গিয়ে বারবার দেখে গায়ে কোথাও দাগ নেই তো। প্রতাপের সঙ্গে ওর সম্পর্কটা অশ্লীল নয়, কিন্তু এখন যদি কিছু একটা জানাজানি হয়ে যায় তাহলে অজয় নির্ঘাত ভাববে ওর বউ পরকিয়া করত। কেমন একটা দোলা চালের মধ্যে ফেসে গিয়েছে মেয়েটা। সেই দিন মামনির ফিরতে অনেক রাত হচ্ছে দেখে পারমিতার দুশ্চিন্তা শেষ হয় না। বারবার ভয় হয় পাড়ার ছেলেগুলো আবার ওর মেয়ের সাথে, না ওর সাথে করেছে, ওর মেয়ের সাথে কিছু করলে বাড়ির আঁশবটি দিয়ে প্রত্যেকটাকে কুপিয়ে মারবে ও। মেয়ে অপমান মা কখনো সহ্য করতে পারে না। কিন্তু পুলিশে কমপ্লেন করতে যাবে, রাত তখন বাজে 11টা। তার আগেই দরজার কলিং বেলের চাপ। ছুটে গিয়ে অজয় দরজা খোলে, দেখে হ্যাঁ রে দাদা, যে মেয়েকে পড়তে দিয়েছেন নিয়ে আসার নাম নেই। হ্যাঁ, বাইরে ঝড় বৃষ্টি হলো, নিয়ে এলাম। বৌদি কোথায়? পারু, পারু। পারমিতা ওপর থেকে নেমে আসে, এখনো পরনে সেই লাল শাড়ি আর হলুদ ব্লাউজ। কেঁদে কেঁদে চোখ দুটো ফুলে গিয়েছে। মেয়েকে খুঁজে পাচ্ছে না দেখে বারবার নিজেকে দোষারোপ করছিল পারমিতা। বলছিল, আমার পাপের ফল আমার মেয়ের ওপরে দিও না ভগবান। এই বলেই কান্না করছিল বাড়ির গোপাল মূর্তির সামনে বসে। রুদ্রর সঙ্গে নিজের মেয়েকে দেখে দৌড়িয়ে এলো পারমিতা এবং খামচি দিয়ে দরজা খুলে মেয়েকে ঘরের ভেতর ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল। এ কি, এইভাবে দরজা বন্ধ করে দিলে কেন? ছেলেটা খারাপ ভাবতে পারে। কে খারাপ ভাববে? ওই যে রুদ্র দিয়ে গেল মেয়েকে। মা, তোর কিছু হয়নি তো? মারে। মেয়েকে ভালো করে দেখতে শুরু করলো পারমিতা, পুঙ্খানুপুঙ্খ ভাবে, যেন জহুরির চোখ। মেয়ের শরীরে কোথাও কোনো দাগ আছে কিনা, বিশেষ করে গোপন স্থানে। মেয়ে সুস্থ মানুষ। বাবার সাথে গল্প করে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। পরের দিন তো রবিবার, তাই পড়াশোনার চাপটা কম।
কিন্তু পারমিতার ঘুম আসে না। আজকে অজয় পাশে শুয়ে পারমিতাকে জড়িয়ে ধরে। উইকেন্ডের এই 3টে দিন ওরা স্বামী স্ত্রী একটু রিল্যাক্স করে, কিন্তু শুক্রবার হয়নি, শনিবারও না। অজয়ের কাজের খুব প্রেশার ছিল। আজকে রবিবার, মেয়ের ঘর আলাদা, সে একাই ঘুমোয়। দরজা জানলা ভালো করে বন্ধ করে সিঁড়িঘরের দরজাটা আটকে পারমিতা যখন বেডরুমে ঢুকলো তখন দেখলো নীল আলোটা জ্বলছে। এই নীল আলোটাই ওদের ভালোবাসার সিগন্যাল। হ্যাঁ, ওদের প্রথম মিলনের রাতেও এই নীল রঙের বাতি জ্বলেছিল। তাই এখনো পর্যন্ত যবেই ওরা মিলিত হয়েছে এই নীল আলোটাকে জ্বেলেছে। আলো মানেই আজ প্রবল ইচ্ছে অজয়ের ওকে কাছে পাওয়ার। কিন্তু পারমিতা তো মনের কথা বলে বোঝাতে পারছে না। তার শরীরে যে অসম্ভব ব্যথা, সে যে রক্ষিতা হয়েছে, সে যে পরস্ত্রী হয়েছে, সে পরকিয়া করেছে নিজে না জেনেই। এত বছরের বিশ্বাসের সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছে। পারমিতা বলতেও পারছে না, কিছু করতেও পারছে না। প্রতাপের নামটা উচ্চারণ করলে হয়তো গোটা সন্দেহটা ওর ওপরই যাবে। সেই দিন রাতে অনেক কষ্টে দাঁতে দাঁত চেপে অজয়ের ভালোবাসাটাকে সহ্য করতে হয় পারমিতার। অজয় কিছুক্ষণ পর বলে, কি ব্যাপার বলো তো, আজকে তোমার ভেতরে কোনো উত্তেজনা নেই, শব্দ নেই? আমি কি তোমাকে জোর করছি, ফোর্স করছি না তো? সঙ্গে সঙ্গে স্বামীকে বুকের ওপর টেনে নিয়ে পারমিতা অঝরে কেঁদে ফেলে। ওর নগ্ন বক্ষের ওপরে অজয়ের মুখটাকে চেপে ধরতেই অজয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেখানে চুম্বন করে। বলে, কি হয়েছে, ভাল লাগছে না? আমি জানি না। আবার কাঁদে পারমিতা। ব্যথা লাগছে? না। তাহলে কি হয়েছে? ইচ্ছে নেই? বাপের বাড়ি যাবে, কোথাও ঘুরতে যাবে? বললাম তো জানি না। তাহলে এমন করছো কেন? সবসময় তো তুমি নর্মালি বিহেভ করো, আজকে এরকম শক্ত পাথরের মতো হয়ে আছো। দেখো, আমি কিন্তু পশু না, আমি তোমার হাজবেন্ড। শরীরে ইচ্ছে না করলে আমায় বলবে। আমার কাছে এটা সব নয়, কিন্তু তোমাকে ধরে একটু শোবো, ওটাই আমার কাছে। শেষের কথাটা পারমিতাকে আরো বেশি কাঁদায়। এইবার সে অজয়কে ধরে এতটাই কাঁদে যে অজয় ওর পাশে শুয়ে ওকে বুকের ওপরে জড়িয়ে ধরে চোখের জল মুছিয়ে বলে, কিছু তো একটা হয়েছে আমার পারুর, আমাকে পুরোটা বলো, সত্যি বলবে, এতটুকু মিথ্যে বলবে না কিন্তু। তাহলে কিন্তু আমি সত্যি কথা বললে তুমি সবটা বিশ্বাস করবে না, তুমি আমাকেই ভুল বুঝবে, ভাববে আমি নষ্টা, আমি নোংরা মেয়ে মানুষ। ব্যাপারটা খুব সিরিয়াস বুঝতে পারে অজয়। দাঁড়াও তো। মাথার কাছে রাখা টেবিলে জল রয়েছে ঢাকা। ওই 1 গ্লাস জল পারমিতার হাতে ধরিয়ে বলে, জলটা খাও, খেয়ে বলো আমায় কি হয়েছে, একদম প্রথম থেকে শেষ অবধি বলবে। খুব সিরিয়াস মনে হচ্ছে ব্যাপারটা। অজয় পাজামা পাঞ্জাবিটা পরে নেয়, পারমিতাও নাইটিটা পরে। তারপরে বিছানায় বসে পারমিতা বলে, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সব সত্যি বলবো, বিশ্বাস করা বা না করাটা এবার তোমার ব্যাপার। তবে আমি এটা বলছি মন প্রাণ থেকে, আজন্ম আমি তোমায় ভালোবেসেছি, তোমার হয়ে থেকেছি, আর তোমার হয়েই থাকবো। তুমি আমাকে যেমন ভাবে রাখবে তেমন ভাবে। শুধু একটাই আর্জি, আমাকে ডিভোর্স কখনো দিও না। আমি তোমাকে ছেড়ে, বাবা মাকে ছেড়ে, মামুনিকে ছেড়ে বাঁচতে পারবো না গো। আমার জীবনের আর একটা ভালোবাসা হলো গান। প্রথম জীবনের প্রথম প্রেম বলতে পারো। যখন ক্লাস 7-এ পড়ি তখনই গানের জন্য ভর্তি হয়েছিলাম এক দিদিমণির কাছে। ছোটবেলা থেকে গুনগুন করে গান গাইতাম, আমার দিদা আমাকে শেখাতো। ওনার খুব শখ ছিল গায়িকা হওয়ার, হতে পারেনি। ঠাকুমা চাইতো আমি টিভিতে গান করি, সেটাও এই জীবনে হলো না। কিন্তু ক্লাস 7-এ উঠে নিজের ইচ্ছে থেকেই বাবা মাকে যখন বললাম, ওরা আমাকে ভর্তি করালো। আমার আলাপ হলো প্রতাপের সাথে। আমার স্কুলে একসাথেই পড়ে, কিন্তু গান শেখে জানতাম না। ক্লাস 9-এ পড়তো প্রতাপ, অপূর্ব গলা। আমার গলাতেও ম্যাডাম বলতো আমাদের দুইজনের কোলাস গান করলে নাকি খুব হিট হবে। এইভাবেই আমাদের মধ্যে সম্পর্কটা গড়ে ওঠে। কিন্তু মাধ্যমিকের সময় যখন আসে তখন আমার গানটা বন্ধ হয়ে যায়। বাড়িতে প্রচণ্ড পড়ার চাপ, ওদিকে প্রতাপ তখন উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে গান নিয়ে পড়াশোনা করছে। জানতে পেরেছিলাম, বেশ ভালো লেগেছিল। গরিব ঘরের ছেলে এতটা খাটছে গানের পেছনে, ওর বাবা মাও ওকে পূর্ণ সাপোর্ট করে, তার উপরে দিদিমণি, উনি তো বিনা মাইনেতেই। যাই হোক, প্রতাপের সাথে তারপরে আমার আর কখনো কোনো কথা হয়নি।
ডিপ্লোমা ডিগ্রি নেওয়ার জন্য সে নাকি অন্য শহরে চলে গিয়েছিল। আমার তো তারপরে বিয়ে হয়ে গেল, কলেজ কমপ্লিট করলাম, তোমার বাড়ি এলাম। তোমার মনে আছে আমি আমার তানপুরাটাকে সঙ্গে নিয়ে এসেছিলাম? হ্যাঁ মনে আছে, গাড়িতে ঢুকছিল না শেষে। হ্যাঁ, শেষে আমার ননদিনই কোলের মধ্যে করে ওটাকে নিয়ে এসেছিল। তারপর সংসার জীবন, মাঝে মধ্যে গান করতাম, কিন্তু তুমি আমার ওপরে অত্যাচার করতে, ভালোবাসার অত্যাচার। আমি সেটাকে মেনে নিতাম, কারণ তখন গান ছেড়ে সংসার ছেড়ে তোমার বুকে মাথা ঠুসে পড়ে থাকাটা আমার বেশি আনন্দ লাগতো। তোমার উষ্ণ বুকের ছোঁয়ায়, তোমার ভালোবাসার চুম্বনে, তোমার স্পর্শে। বলতে গিয়ে অজয় লক্ষ্য করে পারমিতার গায়ে কাঁটা দিয়ে উঠেছে লোম। কতটা ভালোবাসলে ভালোবাসার মানুষের কথা বলতে গিয়েই সারা ঘাড়ে পিঠে বুকে আর হাতের লোমগুলো খাড়া হয় সেই স্পর্শটার কথা চিন্তা করে। হয়তো শরীরের এমন কোনো অঙ্গ যেটা জানান দেয় যে তার এখন মিলন প্রয়োজন, কিন্তু এখন কথার মাঝখানে তো আর মিলন করা যায় না। তাছাড়া পারমিতা সত্যি একটা গভীর প্রবলেমে পড়েছে, অজয় সেটা ভালো করেই বুঝতে পারে। নড়ে চড়ে বসে অজয়, বলে তারপর হঠাৎ করে একদিন যখন মামনিকে স্কুলে ভর্তি করালাম, হায়ার সেকেন্ডারি ক্লাস 5, তুমি আমাকে ফোন কিনে দিলে, মনে আছে তো? ক্লাস 4-এ আর বৃত্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে বলে। হ্যাঁ তাই। আমাকে তুমি এফবি খুলে দিলে, সেখানেই না করবি কর শেষ পর্যন্ত প্রতাপকে দেখলাম, আমি রিকোয়েস্ট পাঠালাম, আমরা একে অপরকে চিনতে পারলাম। মেসেঞ্জারে মাঝে মধ্যে কথা বলতো, কিন্তু বিশেষ করে কোনোদিন ভিডিও কলে কথা বলিনি। আমার বাড়ির ঠিকানা চাইলো, আমি প্রথমে দিতে রাজি হইনি, পরে বলল কেন, বর আপত্তি করবে? আমার মন বলল বর আপত্তি করবে কেন, সে তো আমায় খুব ভালোবাসে, সে আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে। হয়তো অনেক স্বামী আছে যারা এইরকম ভালোবাসে না তার স্ত্রীকে, আমি পেয়েছি সেই পূর্ণ ভালোবাসা। শ্বশুর বাড়ি সম্পর্কে অনেকেরই একটা মত থাকে, খারাপ মত, শ্বশুর খারাপ, শাশুড়ি খারাপ, ননদ ভিলেন, কিন্তু আমার তো সবটাই স্বপ্নের মতো পাওয়া গো। আমার ননদিনীও তো আমার আরেকটা সন্তানের মতো। তারপর কি হলো বলো? তোমার আমার কথা শুনতে ভাল লাগছে না? আরে বাবা ভালো লাগছে, আমাকে তোমার প্রবলেমটা আগে বলো। কিন্তু প্রথম থেকে না শুনলে আমার প্রবলেম তুমি কিচ্ছু বুঝতে পারবে না, তোমার মনে হবে আমি নষ্টা। আমি তোমায় একবারও বলিনি তুমি নষ্টা বা দুশ্চরিত্রা, আমার বলো সম্পূর্ণ কথাটা। তারপরে প্রতাপ খুব জিদ ধরলো সে আমার বাড়িতে আসবে। আমি প্রথমে ভাবলাম তোমাকে বলবো, বাবা মাকে বলবো, পরে ব্যাপারটা চেপে গেলাম, কারণ আমার মনে হলো এই মাঝ বয়সে এসে আমার পুরনো স্কুলের বন্ধুর কথা যদি এখন বলি, তাহলে কোথাও না কোথাও গিয়ে তোমার বুকের মাঝখানে সন্দেহের একটা তীর বিঁধতে পারে। তুমি ভাবতে পারো এত বছর পর পুরনো বন্ধু ফিরে এসেছে, গোপন কোনো প্রণয় নয় তো? তাই ভাবলাম থাক, আমার গানের ব্যাপারটা না হয় চাপাই থাক, তানপুরা তো আছেই, প্রতাপ যখন আসতে চাইছে আসুক, একই শহরে থেকে দুইজন দেখা করব না তা তো হয় না। তাই প্রতাপকে আসতে বললাম। আসার পরই প্রতাপ আমাকে গান গাওয়ানো শুরু করলো। মাঝে বেশ কদিনও আসেনি বলে তানপুরাটাকে একেবারে শিখেই তুলে রেখেছিলাম গুদাম ঘরে। গুদাম ঘরটা রাস্তার পাশে তো, সেই দিন ওই গুদাম ঘর থেকে ওটা পারতে গিয়ে মুখ থেকে না আউচ আর আহ এমন দুটো শব্দ বেরিয়ে এসেছিল। তাই কি হয়েছে? সেইটাই তো সব থেকে বড় নষ্টের কারণ। বাড়ির সামনে আমাদের ওই যে ক্লাবটা, হ্যাঁ, যেখানে পাড়ার ছেলেগুলো বসে থাকে, হ্যাঁ হ্যাঁ, ওরা কি করেছে? ওরাই তো করেছে গো সবটা। বলে পারমিতা দুপুরের ব্যাপারটা সম্পূর্ণ খুলে বলে অজয়কে। অজয় স্তব্ধ হয়ে বসে রয়েছে, হাত পা নড়ছে না তার। ঘৃণা লাগছে না? হ্যাঁ, মনে হচ্ছে না একটু আগে একটা নষ্ট মেয়ে মানুষের শরীর নিয়ে খেলা করলে? তুমি নরম সরম মানুষ, আমি জানি তুমি ঝগড়া করতে পছন্দ করো না, আর পাশের বাড়ির অশান্তিও তুমি সহ্য করতে পারো না বলেই জানলাগুলো বন্ধ করে রাখো। আমার বাড়িটা একটু দূরে সবার থেকে, সামনে রয়েছে ক্লাবটা। কপালের মরণ, কে জানতো বলো ওরা যে দেখে ফেলবে প্রতাপকে। আমার ওই 2 দিনের ওই শব্দ দুটো ওরা ভাবলো কি আমি বুঝি? অজয় বলল, ঠিক আছে, তোমার আর বলতে হবে না, আমি বুঝেছি।
তুমি কিচ্ছু বোঝোনি। বুঝলে তুমি এভাবে আমাকে দূরে সরিয়ে রাখতে না, আমার কথা শুনে আমার পুরো ব্যাপারটা বুঝে আমাকে কাছে টেনে নিতে। বলে আবার কাঁদতে শুরু করলো পারমিতা। অজয় বলল, এর একটা হেস্তনেস্ত করার প্রয়োজন পারমিতা, তারপরে সবটা। পারমিতা বলল, আমি পারমিতা হয়ে গেলাম বলো তোমার ভালোবাসার পারু থেকে? আমি জানতাম সত্যি কথা শুনলে তুমি আমাকে এরম করে। আমি তোমাকে দূরে সরাচ্ছি না, তবে পুলিশ কেস তো করতে হবে। কি করে করবে? আমার শরীরে কোনো প্রমাণ আছে নাকি? ওরা খুব চালাক, ওরা প্রত্যেকে কন্ডম ইউজ করেছে। আর প্রতাপ, সে কিনা। প্রতাপকে ফোন করো এক্ষুনি ফোন করো, ওকে দরকার। পারমিতা প্রতাপকে ফোন করার কয়েকটা রিং হওয়ার পরে প্রতাপ ফোনটা রিসিভ করে। আমার হাজবেন্ড কথা বলবে। এরপরে অজয় আর প্রতাপ দুইজনে মিলেই কথা বলে এবং ঠিক করে পাড়ার ছেলেগুলোর সাথে কথা বলবে, তাদের পুলিশে দেবে এবং উপযুক্ত শাস্তি আদায় করবে। ঠিক সেই রকম কথা মতোই পরের দিন সকালবেলা অফিস না গিয়ে পুলিশ নিয়ে হাজির হয় প্রতাপের সামনে অজয়। প্রতাপ বাড়ি থেকে বেরিয়ে অজয়ের সঙ্গে মিলিত হয়ে ওদের পাড়ায় আসে। পাড়ায় তো একটা হই হই কাণ্ড পড়ে গিয়েছে ইতিমধ্যেই। এই ছেলেপুলেগুলোকে অ্যারেস্ট করতে এসেছে। হ্যাঁ রে অজয় দাদে, মা কাকু এসছে নাকি? পুলিশ কাকু? আড্ডা মেরো না। তুমি পারমিতার সাথে কি করেছো? ও বাবা, আমি আবার কি করলাম? না ওঠালা, দুদেশে অন্যজন খেয়ে চলে যাবে আর আমাকে কিনা ফেউ হতে হবে। ফালতু কথা বলো না রুদ্র, পারমিতা আমাকে সবটা বলেছে। প্রতাপও সাক্ষী। ও বাবা, তাই নাকি? সাক্ষী দিয়েছে প্রতাপ? গুরু, তুমি এইভাবে আমাদের ঘোল খাওয়ালে। চশমার ফাঁক দিয়ে প্রতাপ তাকায় অজয়ের মুখের দিকে এবং অজয় তাকায় প্রতাপের দিকে। রুদ্র বলে, আরে হাঁ করে গুরু, কি দেখছো? তুমি তো আমাদেরকে টাকা দিলে পরশুদিন, টাকা দিয়ে বললে মেয়েটার সঙ্গে একটু পষ্টি নষ্টি করতে। তাছাড়া এই গাজনের তো পুরো দায়িত্বটা তোমার ঘাড়ে গো। এগুলো কি বলছে ও? অজয় জিজ্ঞেস করে প্রতাপকে। প্রতাপ কাঁদো কাঁদো কণ্ঠে বলে, হ্যাঁ আমি জানি না, আমি তোমাদের কসমিন কালে চিনি না, আমি টাকা দেবো কি? তাই? সত্যি সত্যি তুমি টাকা দাওনি? না, আমি টাকা পয়সা কিছু দেইনি। এ তপা, এ বলেন দিকায়। ওরাও এলো ক্লাবে। কিরে কি হয়েছে রে? এ কি বলছে দেখ। আরে দাদা, তুমি তো টাকা দিলে, টাকা দিয়ে আমাদেরকে বললে বৌদির সঙ্গে শুতে, তাই তো গেলাম, না আমাদের সব পুলিশ কেসে কে জড়াতে চায়? পুলিশ ইন্সপেক্টর সাহেব এতক্ষণ ঢ্যাঁড়সের মতো দাঁড়িয়েছিলেন। এবার নড়ে চড়ে উঠে বললেন, আপনাদের ফ্যামিলির মধ্যেই তো ব্যাপারটা দেখছি গন্ডগোলের। একদল লোক আপনার স্ত্রীকে ধর্ষণ করে চলে গেল, আর জোয়ান পুরুষ হয়ে আপনি চেয়ারের মধ্যে বাঁধা অবস্থায় পড়ে রইলেন। ফিল্মে দেখেননি, চেয়ার শুদ্ধই ঠেলে ঠেলে দরজার সামনে এগিয়ে গিয়ে দরজা খোলে? তারপরে কিন্তু আমি কি করে যেতাম? আমার সামনে তো কেউ না কেউ তখন ছুরি নিয়ে বসেই ছিল। এইবার প্রতাপের কথাতেই কেমন যেন একটা অসংলগ্ন ভাব ফুটে ওঠে। বুঝতে পারে সেটা পুলিশ। আলটিমেটলি প্রতাপকে গ্রেফতার করা হয়। তপা, রুদ্র, এদের প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। কিন্তু টাকা খাইয়ে একটি মেয়ের ইজ্জত নষ্ট করার জন্য যে মারাত্মক অপরাধটা প্রতাপ করেছে, তার জন্য তো তার উপযুক্ত শাস্তি হবেই। বাড়ি আসার পরে পারমিতা যখন অজয়ের মুখে সবটা শোনে, কিছুতেই ওর বিশ্বাস হয় না। না না, ওরা ভুল বলছে। দেখো, ওরা ঠিক পরিস্থিতি চাপে পড়ে সব দোষটা প্রতাপের ঘাড়ে চাপিয়েছে। তাছাড়া প্রতাপ যে টাকা দেবে এর কোনো প্রমাণ? হ্যাঁ, প্রমাণ তপা বলেছে দিয়েছে, মুখের প্রমাণ এখন সবটা হয়। আমি যাব নেক্সট দিন পুলিশ অফিসারের কাছে। তুমি যাবে? হ্যাঁ, প্রতাপ নির্দোষ, ও কিচ্ছু করেনি। কিচ্ছু না। চট করে অজয় বলে, বাবা, দুদিনের বন্ধুর প্রতি এত পীড়িত? তাই তো বলি। কি হলো? তুমি কেন এমন করে বললে? তাই বলে যে শাস্তি পাওয়ার যোগ্য নয় তাকে শুধু শুধু কেন শাস্তি? ওরা তো বলছে দোষ করেছে ও। তাছাড়া কিছু একটা তো অবশ্যই হয়েছে, না হলে প্রতাপকে সরাসরি যে ব্যক্তি দোষ করেনি তার নামে অমন করে বলা যায় না। ওই টাকা ফাঁকা নিয়ে ওদের কাছে কোনো প্রমাণ তো অবশ্যই আছে। পারমিতা আর কোনো কথা বলতে পারে না। সে দমে যায় পুরো বিষয়টায়। প্রতাপ এত বড় বেঈমানি করলো, এও সম্ভব? দিন যায় রাত যায়, পরিস্থিতির বদল হয়।
প্রতাপের জেল হয়েছে, তার সাথে ওদেরও জেল হয়েছে। শাস্তি হয়েছে 7 বছরের। 7টা বছরে পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত। মামনি বড় হয়েছে, অজয় বুড়ো হয়েছে, তার সাথে সাথে পারমিতাও। কিন্তু পাড়া প্রতিবেশীর সামনে রটে যাওয়া পারমিতার সেই বদনামের দরুন ওই ভিটে বিক্রি করে দিয়ে অন্যত্র এসে বসবাস করছে ওরা, যেখানে ওদেরকে কেউ চেনে না। পারমিতা এখনো মাঝে মধ্যে রাত্রেবেলায় ঘুমের ঘোরে কেঁপে কেঁপে ওঠে। কেমন যেন ওর মনে হয় একটা ভয় ওকে গ্রাস করে প্রতিনিয়ত। আজ থেকে ঠিক 7 বছর আগে বেনামি নাম্বার থেকে পারমিতাই ফোন করেছিল রুদ্রকে। ফোন করে জানিয়েছিল তার সাথে ঠিক এগুলো করতে। কণ্ঠস্বরটা নকল করেছিল সে প্রতাপের, কারণ পারমিতার কণ্ঠের একটা জাদু আছে। সে পুরুষ কণ্ঠ এবং নারী কণ্ঠ একত্রিত করে গান গাইতে পারে। প্রতাপ এই কারণে সব থেকে বেশি প্রশংসা করত ওর। সোশ্যাল মিডিয়ায় 2 জনে মিলে গান গেয়ে পোস্ট করেছিল। 2 জন নয়, একা পারমিতা, পুরুষ কণ্ঠ আর নারী কণ্ঠ দিয়ে। কিন্তু নাম হয়েছিল প্রতাপের, আর সেই নামের জোরেই প্রতাপের প্রতিপত্তি বাড়ছিল। বোম্বাইতেও গিয়েছিল সে ঠিক সেই কারণেই। পারমিতাকে জানায়নি বলে ভেতরে রাগটা প্রকাশ করতে পারেনি পারমিতা। শেষ পর্যন্ত মনে হয়েছিল প্রতাপকে ঠিক এইভাবেই ফাঁসাতে হবে, কিন্তু তার জন্য নিজেকে একটু নোংরা হতে হবে। হোক, তাতে কি হয়েছে? প্রতাপের কেরিয়ারটা যাতে একেবারে গোড়া থেকে নষ্ট হয়ে যায়, ওর চরিত্র নষ্টের জন্য যাতে কোনো স্টুডেন্ট ওর কাছে না আসে, বিশেষ করে মেয়ে স্টুডেন্ট, এমনটাই করতে চেয়েছিল পারমিতা। দীর্ঘ 7 বছর কেটে গিয়েছে, তবুও নিজের মধ্যে জমিয়ে রাখা গোপন কথাটা পারমিতা কাউকে বলতে পারেনি। প্রতাপের এই সামান্য শাস্তিতে সে ঠিক খুশি নয়। এখন তার ইচ্ছে প্রতাপ সমস্ত শাস্তি থেকে বেরিয়ে আসার পর তাকে আরো একটা উপযুক্ত শাস্তি দেওয়ার। ওর কণ্ঠটা যাতে চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যায় সেই ব্যবস্থা করার। অজয়কে জানিয়ে রেখেছে মেয়ে বড় হয়েছে, তারও ইচ্ছে গান শেখার। মায়ের পুরনো তানপুরা নিয়ে মাঝে মধ্যেই নাড়াচাড়া করে এখন মামনি। বড় হয়েছে তো কি হয়েছে, শেখার আবার বয়স আছে নাকি? প্রতাপকেই ঠিক করবে। যদিও অজয়ের খুব একটা ইচ্ছে নেই, কিন্তু পারমিতা ওই যে সবার সামনে বিশ্বাস করে প্রতাপ কিচ্ছু করেনি। আর ওর এই বিশ্বাসটাই অজয়ের ভেতরেও এমনভাবে গেঁথে গিয়েছে যে সেও বিশ্বাস করে এখন যে সত্যিই প্রতাপ কিছু করেনি। রুদ্রই সেই দিন ভুল বয়ান দিয়েছিল, আর প্রতাপের আর্থিক জোর নেই, ঠিকমতো লড়তে পারেনি। কি গো, বলো। বেরোবো তো, খাবারটা দাও। হ্যাঁ, দিচ্ছি। বলছি, ওই ফোন এসেছিল। কে করেছে? জেল থেকে তোমার বন্ধুর ছাড়া পেয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসবে নাকি? আমি তো আসতে বলিনি। ও, কিন্তু আমি তো ওকে বললাম আসতে। কেন বললে? তুমি যে কি করো না। অজয় বলল, ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি ফোন করে ওকে বলে দাও যে আজকে আসতে হবে না, অন্যদিন। না না না, ওর সাথে আমি ঠিক পরে কথা বলে নেব। আর এখনই এই বাড়িতে আসতে হবে না, বলা যায় মামনি কাকে একটু জিজ্ঞেস করি। তুমিই তো বললে ওকে দিয়ে গান শেখাবে। হ্যাঁ, সে তো শেখাবো, আমার ইচ্ছে আছে, ওকেই ডাকবো। তুমি কোথায় যাবে বলছিলে? হ্যাঁ, একটু টয়লেটে যাবো। যাও, তোমার তো অফিসে দেরি হয়ে যাবে। অজয় অফিসে যাবে, কিন্তু এই মুহূর্তে তার টয়লেট প্রয়োজন। ঘরে গিয়ে টাওয়ালটা চেঞ্জ করে বাথরুমের দিকেই ঢুকতে যাচ্ছিল অজয়, দাঁড়িয়ে পড়ল থমকে সে। অজয়ের ফোন থেকে প্রতাপের নাম্বারটা ডায়াল করে পারমিতা অজয়ের কণ্ঠ ধরে বলছে, আর আসতে হবে না, শরীরটা ভালো নেই। পারমিতা কথা বলে নেবে। হ্যাঁ, তুমি যোগাযোগ করে নিও। হ্যাঁ হ্যাঁ, তোমার কাছেই শেখাবে, ওর খুব ইচ্ছে। হ্যাঁ, আমি মানি তুমি সেদিন তো কোনো দোষ করনি। শুধু শুধু তোমার কেরিয়ারটা নষ্ট হয়েছে। হ্যাঁ, মামনি এখন বড় হয়েছে, এই তো 17 বছর বয়স। পরে কথা বলবো। হ্যাঁ, অফিস যাবো তো, দেরি হয়ে যাচ্ছে, টয়লেটে যাবো একটু। হ্যাঁ, রাখছি। অজয় থমকে দাঁড়িয়ে থাকে। পারমিতা দিব্যি ফোনটা রেখে দিয়ে ঝরঝরে মুড নিয়ে রান্নাঘরের দিকে যায়, গুনগুন করে গান গায়। সত্যিই তো চেনা দায় এই মেয়ে মানুষগুলোকে।
এত বছর সংসার করেও পারমিতার এই গুণটা অজয় রপ্ত করতে পারল না। ইচ্ছে করে নষ্ট হয়েছিল সে প্রতাপের ওপরে প্রতিহিংসা তোলার জন্য। এ কি গো, তুমি দাঁড়িয়ে রয়েছ? হো, আমি ভাগ্যিস রান্নাঘরে গিয়ে আবার চলে এলাম। যাও যাও যাও, টয়লেটে যাও। আর শোনো, ওই প্রতাপকে আর ফোন করতে হবে না। ফোন না করলেই বুঝতে পারবে যে ওকে আসতে বারণ করা হচ্ছে। যখন দরকার তখন আমি ঠিক ডেকে নেব। আচ্ছা, ওই রুদ্র ওদের খবর কি? জানি না। ওরা জেলে নেই? জানি না, বলতে পারবো না। অজয় কথা বলার মতো অবস্থায় নেই। বহুরূপীর সঙ্গে সংসার করি আমরা জীবনে, কার রূপ কিরকম সত্যিই বুঝতে পারি না। আসলে প্রত্যেকের মধ্যেই একটা গিরগিটি বাস করে যে কখনো ধরা দেয়, কখনো ধরা দেয় না। এখন ভাবছে অজয়, আদেও কি কোনো পুরুষ ওকে ধর্ষণ করেছিল, নাকি সবটাই ওর বানানো? আগে থেকেই কন্ট্রাক্ট করা রুদ্র, তপা, বরেন এদের সাথে, নেহাত প্রতাপকে ফাঁসানোর জন্যে। আর একটা প্রশ্ন, এত কিছু হয়ে গেল, প্রতাপ ড্রয়িং রুমে বসা, পারমিতাকে ওপরের ঘরে এনে ওরা রেফ। হায় রে অজয়, বোকাই রয়ে গেলি। ইস, তো বছর সংসার করেও নিজের বউটাকে চিনতে পারলি না। বিয়ের সময় কি একটা যেন বলেছিল, তোর বউ ডবল কণ্ঠধারী। তার কথাটার গুরুত্ব তখন দিসনি। দেখ দেখ, ছোট থেকে ছোট ছোট কথাও না মস্তিষ্কে রাখতে হয় রে। ইস, খুব দুঃখ হচ্ছে এখন ওই প্রতাপ, রুদ্র, তপা এদের কথা ভেবে। কিন্তু কি করা যাবে, পারমিতার সাথে বেশি ছলচাতুরি করাও যাবে না। বাবা, মেয়ে মানুষ বলে কথা, কত বুদ্ধি যে থাকে এদের গাঁটে গাঁটে। থাক, যা হচ্ছে হয়ে যাক, বলির পাঁটা হয়ে চুপচাপ দেখে যাওয়া আর সময়ের গতিতে এগিয়ে যাওয়া, এইটাই আমার মতো পুরুষের কাছে ভবিতব্য। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।